মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অভিষেক খুব পপুলার ছিল নেতাজি চরিত্রে। খেলাধুলোর মানুষ, তার বাবা ফুটবলার ছিল, সেখান থেকে তার খেলাধুলোর প্রতি ইন্সপিরেশন। অভিষেকের বাবা ফুটবল খেলতেন, মানে রেগুলার ফুটবল খেলতেন ফার্স্ট ডিভিশনে। কোন টিমে? প্রথম পরিচিতি জর্জ টেলিগ্রাফ থেকে। 1982 কলকাতা ময়দান হাই স্কোরার ছিলেন উইথ 13 গোলস। তারপরে ইস্ট বেঙ্গল এন্ড দেন মোহামেডান স্পোর্টিং। ইস্ট বেঙ্গল খেলেছে। বাবার কি নাম? প্রণব বসু। তা বাবাকে দেখে খেলার ইচ্ছা হয়নি কখনো? আমার বাড়ির অ্যাম্বিয়েন্সটা ছিল হচ্ছে যে মানে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হতে হবে, তার কোনো মানে জোর নেই, কোনো ফোর্স নেই যে বাবা ফুটবলার বলে ফুটবলে ইম্পোজ করে দেবে, না। মানে টাইম নিয়ে যেটাতে আমার ইচ্ছে, যেটাতে আমার প্যাশন ফিল করেছে সেটাই এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। তো আমার যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন আমাকে গানে ভর্তি করা হয়। ভালো গান গাইতে পারে অভিষেক। শুধু ভালো গান গাইতে পারে না, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে ভালো নাচেও, ভালো নাচে। থ্যাংক ইউ। বাড়ির ছাদের প্রচুর ভিডিও দেখেছি আমি নাচার। মাথার উপরে ছাদ থাকে, ছাদের মাথায় কি থাকে? তাদের মাথায়, শব্দটার মাথায় যে মাত্রাটা, ওয়ার্ডটার উপরে, ওটা কি বলে? ওই আমরা মাত্রাই বলি। মাত্রা। কেউ চ্যালেঞ্জ করবে? ইজ অ্যাবসলিউটলি রাইট। ছাদের উপরে মাত্রা থাকে। গুগলি পারলে বড় ভালো লাগে। গুগলি পারলে বড় ভালো লাগে, এটা সবাই বলে, প্রতিটি রাউন্ডে বলে। একটা চরিত্রের জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করো? সবচেয়ে কঠিন প্রিপারেশন ছিল অফকোর্স নেতাজি সুভাষচন্দ্র বোস, ওই চরিত্রটি করার সময়। তো তখন আমি প্রচুর পড়েছি, মানে সাবকনসিয়াস মাইন্ডে ইমাজিন করতাম যে সুভাষচন্দ্র বোস মানে ডেইলি লাইফে হাঁটাচলা করছেন, উনি চেয়ারে বসছেন, জল খাচ্ছেন, বন্ধু বান্ধবের সাথে আর কি ঠাট্টা করছেন। সমস্ত কিছুর জন্য মানুষকে কিন্তু প্রচুর প্রিপেয়ার করতে হয়। একটা ভিডিও দেখি অভিষেক। আমি ধারাবাহিকটা দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদাগিরিতে এসেছিল প্রথমবার, তখন বয়স কত? তখন আমি ক্লাস 5-এ পড়তাম। ক্লাস 5-এ পড়তাম। প্রথম এসেছিল দাদাগিরিতে ছোটদের এপিসোডে। আর আজকে সে জি বাংলার ধারাবাহিকের মুখ্য চরিত্রে, তার প্রথম ধারাবাহিক। প্রথম ধারাবাহিকের নাম ফুলকি, আর তার নামও ফুলকি। ধারাবাহিকের আসল নাম দিব্যানী। দেখি বক্সিং রিংয়ে ফুলকি কি করে। অভিনয় আসা কিভাবে? অভিনয় আমি একটা মিউজিক ভিডিও করেছিলাম, তো সেই মিউজিক ভিডিওটা দেখে তারপরে তাদের পছন্দ হয়, তারপরে ফুলকির জন্য আমাকে ডেকে পাঠিয়েছে। বড় হওয়া কোথায়? মুর্শিদাবাদে। ও মুর্শিদাবাদে? হ্যাঁ। মুর্শিদাবাদ থেকে কলকাতা আসা? কলেজের জন্যই আসা। আর তার
ছাড়া আমি যেহেতু ছোটবেলা থেকে কারাটে শিখি, তো কারাটের জন্য আমি বিভিন্ন জায়গায় যেতে হয়, তো সেই জন্য আমি কলকাতায় প্র্যাকটিস করতে আসতাম, টুর্নামেন্টস খেলতে আসতাম, তো সেই জন্য আমার বাবাই আসলে আমার টিচার। এই ছবি এখানে দুটো বাহন দেখা যাচ্ছে, বলতে হবে কি কি? দেখে ভালো করে দেখ কাছে, আরো কাছে, দূরবীন লাগবে না, ঠিক আছে। দুটো বাহন দেখতে পাচ্ছি আমরা। বাহন মানে ঠাকুরের বাহন নয়, ভেহিকল। দুটো বাহন ভালো করে দেখ। একটা তো বোট আর একটা হচ্ছে নৌকো, বোট, আরেকটা আছে, একটু হিন্ট দাও না। একটা হচ্ছে নৌকো, আরেকটা নৌকো, নৌকোতেই আছে। চ্যালেঞ্জ করবে? সুদীপ চ্যালেঞ্জ করেছে। নৌকো আর পালকি, পালের উপরে কোশ্চেন মার্ক, মানে কি পালকি আর নৌকো? নৌকো আর পালকি, নৌকো আর পালকি ইজ দ্য রাইট আনসার। ওয়েল ডান সুদীপ। এই ধারাবাহিকের ফুলকির সাথে কি সম্পর্ক? রোহিতের জীবনে ফুলকি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে, মানে সোজা বউ হয়ে। সুন্দর বউ, তাই না? ওকে, আই এগ্রি। আগের দিনই দুদিন আগে ওর সাথে প্রচন্ড ঝামেলা হয়েছিল, তারপরে এই ঘটনা চক্রেও আমার বউ হয়ে গিয়েছে, এবং তারপর থেকে আমি খুবই টানাপোড়েনে আছি। ওই যে পিঙ্ক পরে আছেন ভদ্রমহিলা, উনি হচ্ছে, হ্যাঁ, ওনার চরিত্র হচ্ছে উনি আমার এক্স ওয়াইফ। তো উনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন আমার এক ক্রাইসিসের সময়, কিন্তু আমি আজও তাকে ভুলতে পারিনি, আর ইনি আমাকে ভুলতে পারছেন না। লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ চলছে এমনি একটা। এত মিষ্টি মেয়ের সাথে হেট রিলেশনশিপ তো হতেই পারে না। না, একটু মানে ক্যারেক্টার যেমনি ফুলকি, একটু সবকিছুতেই আগ বাড়িয়ে বেশি, তুমি ছোট ছোটর মতো থাকো, এত তোমার কিসের বক্তব্য, তো সেই জন্যই একটু খেপে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুদীপ ধারাবাহিকে তার নাম রুদ্র রূপ, সুন্দর নাম রুদ্র রূপ, নতুন নাম। এই নামটা আমি আগে কখনো শুনিনি। স্বভাবেও সে কিন্তু সেরামি, তাকে সবাই সমঝে চলে, তাকে সবাই একটু এড়িয়ে চলে, কিন্তু বাড়িতে সে কেমন দেখি। রুদ্ররূপ বা সুদীপ একদম আলাদা, একদমই আলাদা। সুদীপ একটি টিনেজ ছেলে, ওর মনে এখনো, মানে সেটা 17-18ও নয়, প্রায় ওই 12-13-এর মধ্যেই আমি রাখবো। ওর একটা প্রিয় খেলা হলো ডাইনোসর ওয়ার্ল্ড। যারা ওর সঙ্গে রুম শেয়ার করে, অভিষেক জানে কি করছিস, আমি যদি বলি যে কি করছিস, কেন খেলছিস, শোন আগে, মানে শুনছি আরে ডাইনোসরটা বেরিয়ে গেছে, ওকে দিয়ে এইটা করাতেই হবে এখন, এরকম। আর এই যে দেখতে পাচ্ছেন ঘরে রয়েছে ডাইনোসর, আর প্রচুর বন্দুক, আমাদের বাড়িতে অজস্র বন্দুক রয়েছে। আর দাদাগিরি সকলের জন্য এবং দাদার জন্য আমার একটা বক্তব্য, এটা সুদীপের সিক্রেট, সেটা হলো সুদীপ কিন্তু খুব ভালো গান গায়। দাদা, তুমি সুদীপের এই ভয়টা কাটাও, ও কারোর সামনে গান গাইতে চায় না, বাড়িতে আমি ছাড়া, আমার সামনে ছাড়া। তো তুমি আজকে দাদাগিরির মঞ্চে সুদীপকে দিয়ে গান গাওয়াতেই হবে তোমার। সুদীপ ওর ওয়াইফ ছাড়া কারোর সামনে গান গায় না। আরে কি বলো তো, she should be happy that good things are kept for her only. তুমি ক্যামেরা অন করে দিলে, কিছু অভিনয় করতে বললে আমি 1 কোটি লোকের সামনে করে ফেলবো, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু গানটা যেহেতু আমার এটা গানের ক্ষেত্রে না, আমি যে জিনিসগুলো পারি না, আমি এমবারাস ফিল করি লোকের সামনে করি। হ্যাঁ, এত বন্দুক আর ডাইনোসর কেন? আমার কি হয়, আমি আসলে গেমই ভালোবাসি। বন্দুকের উপর ফ্যাসিনেশনটা হচ্ছে, অনেকে তো অনেক কিছু ফ্যাসিনেশন থাকে, আমার বন্দুকের উপর ফ্যাসিনেশন আছে। মানে কোন বন্দুক কোন দেশের মেড, মানে গুলির কি সাইজ, বা ধরো সেটা স্পেশালিটি কি, হ্যাঁ, এইগুলো ছোটবেলা থেকে আমি জানি না কেন। হ্যাঁ, যদি এগুলো প্লাস্টিক বন্দুক, তাই ভয় না, সবটাই প্লাস্টিক বন্দুক, একদমই। রান্না করতে লাগে এটা, পেট কাটলে আনতে, কাটলে মাথা নেই দোষ, 3 অক্ষর গুনতে। কি এটা? সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি, সত্যি সত্যি মিথ্যে সত্যি। আনাজ। আনাজের পেট কাটলে থাকে হচ্ছে আজ, আনাজ থাকে না, কারণ ন হচ্ছে মধ্যিখানে।
চ্যালেঞ্জ করবে? সুদীপ চ্যালেঞ্জ করেছে আগুন। আগুন ইজ দ্য রাইট আনসার। বোঝা আগুনে যদি মাঝখানে কেটে দাও তাহলে থাকে আন, মানে আনা। যদি তুমি সামনে কাটো তাহলে হচ্ছে আ কেটে দিলে গুণ রইলো, মানে কোনো দোষ নেই, গুণ আর 3 অক্ষরের ওয়ার্ড। আমি ভাবলাম ওভেন, তারপরে আগুন। আগুন, ভেরি ওয়েল ডান সুদীপ। সোজা থাকলে কানে থাকে, আবার উল্টে দিলে গায়ে থাকে, কি? লতি। কিভাবে? সবার কানে লতি থাকে, উল্টে দিলে 3 শরীরে যে কোনো জায়গায় থাকে। বাহ, ওয়েল ডান, ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টতর শতনাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। ফুলকির প্রশ্ন হচ্ছে হরে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? বিষ্ণু। ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? হি ইজ অ্যাবসলিউটলি রাইট, বিষ্ণু। বিষ্ণু ইজ দ্য রাইট আনসার। সোজা থাকলে কানে থাকে, আবার উল্টে দিলে গায়ে থাকে, কি? লতি। কিভাবে? সবার কানে লতি থাকে, উল্টে দিলে 3 শরীরে যে কোনো জায়গায় থাকে। বাহ, ওয়েল ডান, ভেরি গুড। শার্লির আর ফুলকির এই ধারাবাহিকে একটা মধুর সম্পর্ক আছে, যেটা আমরা বলে থাকি 36 কা আঁকড়া। জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে খুশি খেতে হবে, জীবন যুদ্ধে জিততে গেলে খুশি মারতেও হবে। শার্লি কলকাতার মেয়ে? না, আমি জলপাইগুড়ি। ও জলপাইগুড়ির মেয়ে, আচ্ছা। শার্লির বাবা শার্লির কাছে খুব ক্লোজ, তাই তো? হ্যাঁ, আমার বাবা আমার ভীষণ ক্লোজ, এবং বাবা সব সময় আমাকে, এমন একটা মানুষ যে পৃথিবীর যাই হয়ে যাক সেই মানুষটা আমাকে সব সময় সাপোর্ট করে গেছে। আমি না কিছু কিছু বিষয়ে তোমার সাথে আমার বাবার খুব মিল পাই। তাই? হ্যাঁ, মানে আমি শুনেছি যে তুমি সানাকে ভীষণ প্রোটেক্ট করতে আর কি, যে একটা টাইমে ওকে কলেজে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া সব সময়, এবং ও যখন তোমাকে ফোন করে তোমার মন ভালো থাকে, ও ফোন না করলে তোমার খারাপ লাগে। এখন একটু ঝগড়া চলছে। ঝগড়া? ফুলকি, শার্লি, অর্পিতা তার বাবা মার কাছে মানে সবচেয়ে কাছে। সানা খুব একটা কথাবার্তা শোনে না, তার একটা খুব মতামত আছে, মতামত নিয়ে বাবার সঙ্গে একটু ঝগড়াঝাটি হয়, কিন্তু অবভিয়াসলি সানা সবচেয়ে প্রিয়। আমার একটা প্রশ্ন আছে তোমার। তোমার একটা বার্থডে ভিডিও দেখেছিলাম, তুমি লন্ডনে রাস্তায় নাচছিলে 2 বছর আগে। আর সানা ওয়াজ দ্য মোস্ট এম্বারেসড। নিজের বাবাকে নাচতে দেখি যে এত এম্বারেসড কেউ হতে পারে আমার জানা ছিল না। যত এম্বারেসড হয়েছে তত নাচ বেড়েছে আমার আর আমার বন্ধুরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্পিতা ম্যারিড না সিঙ্গেল?
ম্যারিড। তাই তার বাড়িতে শেষ কথাই। ধারাবাহিকের অর্পিতা আর বাস্তবের অর্পিতার কি তফাৎ? লাবণ্য একটা প্রচন্ড পজিটিভ একটা মানুষ, বর বলতে একেবারে অন্ধ, তো আস্তে 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 তার ধারণাটা একটু একটু করে পাল্টাচ্ছে। আর বাস্তবে ভালো মন্দ জানি না, ঠিক আছে, একটু ডান পিঠে একটু দুষ্কৃত আমি আছি। আর আমার বাড়িতে একটা কুড়ির লাঠি রয়েছে, সেটা হচ্ছে আমাদের 6টা বিড়াল রয়েছে, তো ওইটা মাঝে মাঝে কাজে লাগে আর কি, অতিরিক্ত বিরক্ত। বেড়ালের জন্য লাগে তো? না 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 না, যে আমাকে অতিরিক্ত বিরক্ত করে আমার বরমাসে, তার জন্য। এই লাঠি টাঠি রাখলে বেশি দিন থাকবে না কিন্তু। सजना जी बारी बारी जाऊं जी मैं, सजना जी बारी बारी जाऊं जी मैं, ये तो मेरा संसार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। तारे गिन गिन याद तेरी मैं तर जगा रतन रोक न पावा अखियों बिचों अम्बिया। नंगी पोशाक पहन तू कौन गाते आयो, तू बनाते या बांधते या पियाला से आयो। नंगी पोशाक पहन तू कौन गाते आयो, तू बनाते या बांधते या पियाला से आयो। तेरा नाम होगा पाया रे जो स्कूल में पढ़ाने के बहाना रे जो, तेरा कोई पता तो होगा। वेरी नाइस, दारुण 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 दारुण। মতানুযায়ী মুসলিম রাজাদের শাসনকালে এক রাজা উত্তর ভারত ঘুরতে গিয়ে এক মিষ্টি খেয়ে এতটাই তৃপ্ত হন যে সেখান থেকে এর কারিগর এনে বীরভূমের তখনকার রাজধানী রাজনগরে এ ধরনের মিষ্টির প্রচলন করেন। এই মিষ্টির জন্য বিরাট নামডাক সিউড়ি। উত্তম কুমার থেকে লালু প্রসাদ যাদব সকলের পছন্দের তালিকায় ছিল এই মিষ্টি। বলতে হবে কোন মিষ্টি? মোরব্বা। দেখি সঠিক উত্তর, দেখি সঠিক উত্তর মোরব্বা। বীরভূমের রাজনগরের নবাব ছিলেন বধির উজ্জামাল। 1718 সালে উনি গেছিলেন উত্তর ভারত ভ্রমণে, বেনারস, আগ্রা, লখনৌ। সেখানে গিয়ে মোরব্বা দেখেন আর মোরব্বা খান। তাই মোরব্বা খেয়ে এত অভিভূত হয়ে গেছিলেন নবাব যে ফিরে যখন বীরভূমে আসেন তখন বেনারস থেকে সঙ্গে করে নিয়ে আসেন মোরব্বা তৈরি কারিগরদের। সিউড়িতে সেই মোরব্বা তৈরি শুরু হয়। আর উত্তমবাবু, লালু প্রসাদ অনেকেই মোরব্বাকে, যে শুধুমাত্র চাল কুমড়োর মোরব্বা নয়, বেল, কুমড়ো, স্ট্রবেরি, পেঁপে, 4টে মোরব্বা তৈরি হয়। করে হাততালি দেওয়া উচিত আমাদের 4জন প্রশ্ন, 4টে অপশন। একদম তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হৃদিশকে এক মানুষের দাদাগিরির গল্প দেখায়, দেখো। দেশ তখন পরাধীন, দেশ জুড়ে চলছে স্বদেশী আন্দোলন, বিদেশি পণ্য বর্জনের ডাক। এই প্রেক্ষাপটে এগিয়ে এলেন এক বাঙালি, গৌরমোহন দত্ত। 1929 সালে কলকাতায় প্রতিষ্ঠা হল জিডি ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের। বাঙালির জাতাভিমানে তৈরি হলো একটি প্রোডাক্ট। 14ই আগস্ট 1947 শীর্ষস্থানীয় সংবাদপত্রে বেরোলো বিজ্ঞাপন, বিনামূল্যে বিতরণ করা হবে স্বাধীনতার দিন। দেশের মানুষকে দেওয়া কথা রাখা হয়েছিল। কলকাতার 2টি আউটলেট থেকে বিতরণ করা হয়েছিল 1 লক্ষেরও বেশি বোরোলিন। অসাধারণ ব্যবসায়িক উদ্যোগের জন্য গৌরমোহন দত্ত হয়ে থাকবেন চিরস্মরণীয়। বাংলায় তৈরি একটি ব্যবসায়িক উদ্যোগ ভারত থেকে শুরু করে সারা বিশ্বে জনপ্রিয়। দূরদৃষ্টি সম্পন্ন বাঙালি উদ্যোগপতি গৌরমোহন দত্তকে দাদাগিরির মঞ্চ জানায় কুর্নিশ। প্রশ্ন হচ্ছে,
বোরোলিনের লোগোটি হলো সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। এই কোম্পানির লোগোতে আমরা কিসের ছবি দেখি? বটগাছ, সূর্য, বাঘ, হাতি। বটগাছ। তো চ্যালেঞ্জ করবে? সুদীপ চ্যালেঞ্জ করেছে হুগলির হাতি। ওকে, পূর্ব মেদিনীপুর, হাওড়া আর কলকাতা। হাতি। হাওড়া বটগাছ। আর কলকাতা বটগাছ। দেখি সঠিক উত্তর দেখি। হাতি। হাতি is the right answer. Absolutely right, সুদীপ। এই ছবি, এই জুটির কি নাম? এটা কিন্তু গুগলি, গুগলির মতো ভাবতে হবে। लोगों की पुप्पी मियां बॉन्ड की है खाला ये पोटी नाइट हटा। তো চ্যালেঞ্জ করবে মালদা রিদ্দিশ। রজত জয়ন্তী। তাহলে জুটির কি নাম? রজ আর জয়ন্তী। অ্যাবসলিউটলি রাইট, রজত আর জয়ন্তী। জুটি মানে পের, পেরের নাম হচ্ছে রজত আর জয়ন্তী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার একটা মেন্টালিটি ছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেলে ভালো ভালো জামা কাপড় পরতে পারবো। আর ছোট থেকে আমি সাজতে ভালোবাসতাম, মানে বাড়িতেও সেজেগুজেই থাকতাম, চুল পরিপাটি। তো সেই কারণে আমরা যে সিরিয়ালটা স্টার্ট করলাম, আমরা সেই সিরিয়ালে আমার ওর সঙ্গে পরিচয় হলো। আমি নিজের আইডিয়াটা বললাম, ও খুব ভালো ডিসিশন নিতে পারে। না, আমার এমনি বিজনেস খুব ভালো লাগে। আমি অলরেডি একটা বিজনেস চালাচ্ছি, যেটা জিমের বিজনেস, কিন্তু আমি জিম করি না। বাট যেহেতু অ্যাকাউন্টস নিয়েই পড়াশোনা করেছি, তো তারপরে যখন ও অ্যাপ্রোচ করলো তখন আমি বললাম হ্যাঁ চলো করি, খুব ভালো। অনন্যা আলোর কলেজে নেগেটিভ চরিত্র ছিল, কেমন লাগছে এই চরিত্রটা করতে? খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং, ফার্স্ট টাইম করছি। কিভাবে অভিনয় আসে অনন্যা? বেসিক্যালি আমি উলুবেড়িয়ার মেয়ে। আচ্ছা। কিন্তু বড় হয়েছি বাবার বিজনেস সূত্রে শান্তিপুর। তো ওখানে পড়াশোনা করছিলাম, তখন হঠাৎই ফেসবুক মেসেজ রিকোয়েস্টে একটা মেসেজ এসছে। তো ওখানে একটা অডিশন লিংক ছিল এবং সেটা একটা অ্যাড ফিল্ম ছিল। ওটা আমি ফার্স্ট কাজ করি, তারপর থেকে মডেলিং স্টার্ট হয়ে যায়। মডেলিং করতে করতে তারপরে আমার সিরিয়ালে আসা অভিনয়। এখন তোমরা দুজন বিজনেস পার্টনার, একসাথে তোমরা চেনো জানো, এরপরে কি ভাবছো, কি প্ল্যান? না, আপাতত অবশ্যই ভালো বন্ধু, কিন্তু হ্যাঁ আমি ওর সাথে আবার কাপল হিসেবে আসতে চাই। এই চুপ কর, তুই রাহুলের হিরোইন, তুই আমাকে ভালো দেখতে চাস না? আমার সুখী দেখতে চাস না? আমি সব থেকে সেফ যদি রাহুলকে কোনো হিরোইনের সাথে পেয়েছি সেটাও আমি বারবার চাই দীপান্বিতাই হোক রাহুলের হিরোইন। কিন্তু আরফিন যখন চাইছে না, আরফিন নিজে করতে চাইছে, আর কিছু বলার নেই। না আরফিন তুমি করো, যদি আমি একটা ভালো কিছু দেখতে পাই তাহলে আমি চাইবো তুমিই করো। রাহুল আরো নায়িকা পাবে, আরো করবে, মজাই করছি। হ্যাঁ না মানে কাপল হয়ে তোমরা থাকতে চাও, সেটা কি অন স্ক্রিন না অফ স্ক্রিন? আপাতত তো অন স্ক্রিন, এখন ওটা নিয়ে ভাবিনি। সিদ্ধার্থর কিভাবে আসা? আমার ব্যাকগ্রাউন্ড একাডেমিক্সের, আমি কলকাতা এসেছিলাম পড়াশোনা করার জন্য। কলেজে চলাকালীন অবস্থায় আমরা বন্ধুরা একটা গ্রুপ বানিয়েছিলাম, তো আমরা নিজেরাই লিখতাম, আমরা নিজেরাই মিউজিক করতাম, সবকিছু করতাম। তো ওখান থেকেই শুরু। বাট ওটা করতে গিয়ে আমার মনে হয়েছে আমার যে আর্টিস্টিক এক্সপ্রেশনস আছে আমার ভেতরে, দ্য বেস্ট ওয়ে আই ক্যান এক্সপ্রেস দ্যাট ইজ অনলি থ্রু অ্যাক্টিং আই ক্যান এক্সপ্রেস দ্যাট। সো দ্যাট ইজ ওয়াই অভিনয় আমার জীবনের সব থেকে কাছের জিনিস, এবং মাই লাইফ নাও ইজ অল অ্যাবাউট অ্যাক্টিং। আরফিনের কি ইচ্ছে? আমি এতদূর যাইনি, সত্যি আমার মাথার উপর দিয়ে আমি এখন নিউট্রাল জায়গাতে আছি, বুঝতে পারছি না। ব্লাশ করছে প্রচন্ড, আমি এমনিতেই ব্লাশ করছি। আর আমি ঘাবড়াচ্ছি, ওরা যত ব্লাশ করছে। না 8 মাস আমরা একসাথে কাজ করেছি, মানে ঠিক মানে আমরা যতদিন কাজ করার ইচ্ছে ছিল একসাথে হয়ে ওঠেনি। তার জন্য আমিও চাই যে সত্যি করে ভবিষ্যতে যদি আমরা একসাথে আবার সিরিয়াল করতে পারি। চিত্তরঞ্জনে নিয়ে গেছো দীপান্বিতাকে? নিয়ে যাইনি।
আঙ্কেল আন্টির সাথে আলাপ করে গেছে। কি বললেন বাবা মা? আমিও বাঁকুড়ার, কাকু কাকিমারাও বাঁকুড়া থেকে, তো বেশ ভালো মিশেছে আর কি। আমি যখন কাকুর সাথে দেখা করেছি ওনার কথাবার্তা পুরো আমার বাবার মতন, মানে খেয়েছো এটা নিয়ে লাও, মানে এইরকম টাইপের ভাষা। মানে আমার দেশের বাড়ি বাঁকুড়া, মানে বাবা রেলওয়েতে সার্ভিস করতেন বলে আমি চিত্তরঞ্জনা মানুষ, তো বাঁকুড়ার ছেলে, তো ওই একটা কমন একটা বিশাল বড় কমন ফ্যাক্টর। আলু পোস্তটা কমন। খুব ভালো থেকো দীপানিতা আরফিন। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর ক্যারিয়ার, ফর ইওর বিজনেস, এভরিথিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দিদির জীবনে যেটা সব থেকে বড় পরিবর্তন আমি রিসেন্টলি লক্ষ্য করেছি, এতদিন টিভিতে মোবাইলে কুকিং শো বা অ্যাক্টিং এর সবকিছু দেখতাম, হঠাৎ করে ক্রিকেট ছেড়ে কি করে একটা ফুটবল চলে এলো ভগবানই জানে। আমি এতদিন ফুটবল দেখতাম, কিন্তু হঠাৎ করে দেখি ও আমাকে নিউজ দেয়, জানিস তো আজকে এর ম্যাচ আছে। এবার আমরা নর্মালি মোহনবাগানের ফ্যান, তো মোহনবাগান থেকে শুরু, এবার তারপর দেখছি মানে ড্রেসের কালারও ইয়ালো, সবই দেখছি লাইফে ইয়ালো ইয়ালো চলছে। ISL এ কেরালা বলে একটা টিম রয়েছে, সেটার খেলাটা মাঝে মাঝেই দেখছে এবং অ্যানালিসিস করছে, মানে আগে যেরকম অ্যানালিসিস করে, বলছি এটা হলো না, এই যে এমন করছে যেন ওই বোধহয় কোচিং করে দেবে গিয়ে ওখানে। একজন ফুটবলার, একজন অভিনেত্রী, কিভাবে এটা পসিবল হলো? ওরকম কিছু না, মানে ইনস্টাগ্রাম। সত্যি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার যে ফার্স্ট প্রজেক্ট ছিল জিতে, তোর বাড়িতে সবাই খুব রাশি দেখতো, তো ও তখন যেটা হয় প্র্যাকটিস করে এসে দেখতো, তো সামহাউ ওর তখন মনে হয় না যে সিরিয়ালটাও ভালো লেগেছে এবং যারা অভিনয় করে তাদেরকেও ভালো লেগেছে, তো সেই জায়গা থেকে ও 2019 আমাকে টেক্সট করেছে। পরের দিন হঠাৎ করে এসে দেখি বলছে, আচ্ছা তুই একে চিনিস? জিজ্ঞেস করলো প্রথম দিন। তারপর দেখছি নর্মালি শুটিং থেকে এসে 10টা 11টা 12টা শুয়ে পড়ে, দেখছি 1টা 1:30, ভাই আসছি আমি দেখছি ব্যাপারটা তো আমার করা উচিত, কিন্তু হঠাৎ করে ও রাত্রি 2টো অবধি 1টা অবধি, কি ব্যাপার? এবার যেতেও পাচ্ছি না, আমারও একটা কিরকম লজ্জা লাগছে। তারপর দেখছি মানে যেটা ওর থেকে এক্সপেক্টেড না, মানে ও একদমই ন্যাকা ন্যাকা নয়, বাট হয় না যে এরকম যখন একটা ফ্লেভার চলে আসে লাইফে, তখন শুনেছো একদম না, ওই শুরুতে 1-2 দিন ছিল ব্যাপারটা, তারপরে আবার খেয়েছো, ঠিক আছে, না খেলে খেয়ে নাও, এটাই চলবে। কি প্ল্যান হচ্ছে এখন গীতশ্রী? ওই যে প্ল্যানিংটার কথা ভাবছি, ওটা ভাবলেই না আমি কিরকম ভয় লাগে। হ্যাঁ, একটা বলতে হয় যে প্রচন্ড ঝগড়া করে, মানে ও একদিক দিয়ে খুব ভালো, যে আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে খুব অনেস্ট, মানে তুই আমার ভাই না, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। যেটা সত্যি কথা সেটা আমাকে বলতেই হবে। তুমিও বলবো তো? নিশ্চয়ই বলবে। মানে রাত্রিবেলা এরকম মাঝখানে 2-3 বার আমার ঘুম ভেঙে যায়, রাত্রিবেলা দেখছি ঝগড়া করেছে। আলটিমেটলি দুজনে খুব ঝগড়া করলেও দেখি কোথাও গিয়ে 1-2 দিন হোক, কিছু ঘন্টা পরে হোক, সেই চলে আসে। গৌতম তুমি মেনে নিয়েছো তো জামাইবাবু হিসেবে? সেই হিসাবে আমি সত্যি পছন্দ করি এই কারণে, খুব অনেস্ট, মানে আমার কাছে অনেস্টিটা এতটা বেশি প্রায়োরিটি, বিকজ যেটা সেটা বলাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেক সময় বলতে চাই না, বাট সেই মানুষটা সেই দিক থেকে খুব ভালো। এবং ওকে আমি দেখেছি যে মানে একটা যে বলে না যে বলিউড টাইপের লাভ, সেটা আমি ওকে অনেক দিন পর সেই ব্যাপারটাকে এনজয় করতে আমি দেখেছি, যে সেই ব্লাশিং ব্যাপার, একটা পিঙ্কিশ ব্যাপার। একটা কাপল মানে পার্টনার্স, ওরা যদি একে অপরকে ভালো মানুষ হতে বা গ্রো করতে লাইফে হেল্প না করে, তাহলে সেই সম্পর্কটা মানে হয় না। তো সেটা আমার ক্ষেত্রে প্রচন্ড আমাকে পুশ করে, এবং আমি ওর বিগেস্ট সাপোর্টার সবসময়। মানে এরম হয়েছে সকালবেলার ফ্লাইট, যেহেতু কেরালাতে একটাই ডিরেক্ট ফ্লাইট, সেটা বিকেলে, তো ওই জন্য ভোরবেলার ফ্লাইট নিয়ে গেছি, সেদিন রাতে ম্যাচ দেখেছি, সেই দিন রাতেই আবার এয়ারপোর্টে গিয়ে ভোরবেলার ফ্লাইট নিয়ে এসে শুট করেছি, মানে এরকমও হয়েছে আর কি। তো হ্যাঁ, কিছুটা চেঞ্জ হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, মুখে এত হাসি? তার আগে বলো, তোমার মনে এত দুঃখ কেন? কেন সেটা তুমি জানো না? তুমি বলো। জানো তো নীল,
এখনই যখন ডায়েরিতে লিখছিলাম তখন তারিখটা দেখে না বুকের ভেতরটা কেমন করে। আজকে কি লিখলে আমাকে শোনাবেন? রোজই তো শোনাই তোমাকে, তুমি শুনতে পাও কিনা জানি না, তুমি অবধি আমার গলার স্বর পৌঁছয় কিনা সেটাও জানি না। আমি তোমার কথা সব শুনি মেঘ, তোমার প্রতিটা হাসি, প্রতিটা কান্না, তুমি শুনতে পাও আমার কথা? মেঘ, আমার খুব ইচ্ছে করে আমি যা লিখেছি তোমার জন্য সেই সব লেখা একদিন তোমার কাছে পাঠাবো, তুমি পড়বে। পড়ি তো আমি, তুমি রোজ যা লেখো। কি করে পড়ো? বারে তুমি লেখো তো আমাকেই, তোমার চিঠিগুলো ঠিক আমার ঠিকানায় চলে আসে। আমি তো কোনোদিনও ঠিকানা লিখিনি চিঠিতে। তাতে কি, তোমার কথাগুলো ঠিক তাদের ঠিকানা খুঁজে নেয়। রোজ এসে আমার জানলায় টোকা দেয়, আর আমি যখনই জানালা খুলি তোমার এক ঝাঁক কথা আমায় ঘিরে ধরে। সত্যি? তোমার মতন মিথ্যে আমি বলি নাকি? এটা ভুল কথা, এটা আমি মানব না। মিথ্যে তুমি বলতে, আর তুমি আমার মিথ্যে ধরে ফেলতে। নীল, তুমি তো আমার সব মিথ্যেই ধরে ফেলতে, এই সহজ মিথ্যেটা ধরতে পারলে না। নীল, আমি তো চেয়েছিলাম, প্রাণপণে চেয়েছিলাম যে এই 6টা মাস সত্যি হোক। আমি তোমাকে থেকে বুঝতে পারতাম নীল যে তুমি বদলে গেছো। নীল, আমি বিশ্বাস করতে চাই যে মানুষ বদলায়, তুমি বদলে গেছো। সেই বদলে যাওয়ার নীল আমাকে বড্ড টানছিল, আজও টানে সেই নীল আমাকে, যে আমার মতো একটা আনরোম্যান্টিক মানুষকে ভালোবাসতে শিখিয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই বেরোবি না? হ্যাঁ, বেরোবো বিকেলে। বলছিলাম তুমি পরশুদিন ছুটি নেবে তো? নেবো রে, নেবো। থ্যাংক ইউ। হোয়াট অফ থ্যাঙ্কস? এমনি মুখ থেকে বেরিয়ে গেল। নিশ্চয়ই যাব, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোর পাশে থাকবো। চাইবো তোর সমস্ত স্বপ্ন, সমস্ত ইচ্ছে যেন পূরণ হয়। এমনকি সেই ইচ্ছে যদি নীলের সঙ্গে যৌথ জীবন যাপন হয়, সেটাই যদি আমার ইচ্ছে হতো তাহলে এই 6টা মাস অন্যভাবে কাটতো। মা, অনেকদিন না ওই লুচি আর সাদা আলুর তরকারি খাওয়া হয় না, খিদে পেয়েছে, একটু করবে আজকে? আসছি আমি। দরজাটা বন্ধ করে দিয়ে। মেঘ, কাল বাদে পরশু তোর আর নীলের ডিভোর্স হবে, ছাড়াছাড়ি। তোদের বিয়েটা ভেঙে যাবে, আমাকে ঠকিয়ে করা বিয়েটা। সবাই ভুলে যেতে পারে মেঘ, কিন্তু আমি তো ভুলতে পারবো না সেদিন আমার সঙ্গে কি হয়েছিল। তুই কি করেছিলি, নীল কি করেছিল। তুই যেদিন নীলকে বিয়ে করেছিলি সেদিন থেকে আমি ছলে বলে কৌশলে চেয়েছি এই ঘটনাটা ঘটুক, যেটা পরশু ঘটতে চলেছে। এতে আমার কন্ট্রিবিউশনও আছে, আমি মানছি, এন্ড দ্যাটস ওয়াই আই এম হ্যাপি মেঘ। তোকে নীলের সঙ্গে মিলতে দিইনি আর দেবেও না।
ভবিষ্যতেও যদি কখনো দেখি তুই নীলের কাছাকাছি আবার যাচ্ছিস, বিলিভ মি মেঘ, আই প্রমিস এবার আমি আরো ভয়ঙ্কর হব। হেল্প করে দিই কিছু? করবি? যেটা করলে আমার সবচেয়ে বড় হেল্প হবে সেটা করবি কি? মা ছাড়ো, তোমাকে আর আমি হেল্প করতে পারবো না, ছেড়ে দাও। আমার কি মনে হয় জানিস মেঘ, যেটা ঘটছে না সেটা কেউ বোধহয় মজা করে ঘটিয়ে চলেছে। এটা আসলে সত্যি নয়। আমার কখনো কখনো মনে হয় যে কেউ কাউকে শাস্তি দেওয়ার জন্য এটা করছে। সে নিজেই সব ঠিক করে দেবে আর বলে দেবে যে আমি মজা করে এগুলো ঘটিয়েছি। সব ঠিক হয়ে যাবে জানিস, তোর আর নীলের মধ্যে। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। কি বলতো, আমরা সবাই মিলে না একটা ভুল করে ফেলেছিলাম। সে ভুলটা আমি, বাপি, নীল সবার দ্বারা হয়েছিল। আমরা এবার সেটা শুধরে নেব, তারপর সব এমনি ঠিক হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার জেঠ শাশুড়ি বলে আমি ওনাকে ছোট করার চেষ্টা করছি না, কিন্তু এটাই ফ্যাক্ট যে যা কিছু ঘটছে আমার ধারণা তার পেছনে যার উর্বর মস্তিষ্ক কাজ করছে সে হলো বৈদেহী মুখার্জি। আর তাকে রাজি করানো ইজ জাস্ট ইম্পসিবল। রাজি তো করাতেই হবে দেববাবু আর চন্দ্রনাথ বাবু, অ্যাট এনি কস্ট। তা না হলে আপনারা বিপদে পড়ে যাবেন। ত্রিশঙ্কুর মতো আপনাদের অবস্থা হবে, না এদিকে থাকবেন না ওদিকে থাকবেন, মাঝখানে ঝুলবে। কথাটা মাথায় থাকে যেন। কোম্পানির স্ট্রাকচার বদলে যাবে। কে? কৌশিকী মুখার্জি থাকবে না। কিসের আওয়াজ এটা? উড়ে যাবে। আর তার সাথে ওই জ্যাসান্নাল। অনেক হিসেব নিকেশ বাকি আছে। কিসের? এটা কিসের আওয়াজ? দেববাবু, দেববাবু, এই অডিওটা কোত্থেকে আসছে? হ্যাঁ, এটা কি কিসের আওয়াজ? এটা তো আমার গলার আওয়াজ। দেবু, এসব কি? দেবু, এই ভয়েসটা কিসের? আমি আপনার সাথে কথা বলছিলাম, সেটা এখানে এখানে কি করে বাজছে? আমি জানি না কি করে বাজছে। ওই জেল কাস্টাডিতে কাটানো দিনগুলো আমি এখনো ভুলিনি। ইনফ্যাক্ট আজকেও ও থ্রেট করেছে। কি ভেবেছে ও? হ্যাঁ, কি ভেবেছে? সব জায়গায় চুরি ঘোরাবে, তা আমি হতে দেবো না। এটা এখানে একেবারে মেরে দেবো আমি। তার মানে এটা এখানে কেউ এনে রেখেছে। চাঁদ বদন, এবার আপনার আলোয় উদ্ভাসিত হবে জেল কাস্টাডি আর পুলিশ লকআপ। আর জামাই বাবু, আপনাকে স্পেশাল খানা খাওয়ানো হবে ওই লকআপে। আর বাকি রইল দিব্যা সেন। দিব্যা সেনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যেদিন পার্টি হবে অফিসে, যেদিন ক্ষমতা হস্তান্তরিত হবে, যেদিন কৌশিকী মুখার্জির চেয়ারে ওই উৎসব আর মেহেন্দি বসবে, সেদিনই ঘটবে আসল ঘটনা।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে বলছি, এটা কখনো হতে পারে না। রাজনাথ মুখার্জি আমাকে খুব ভালোবাসে জগদ্ধাত্রী। কাকুমণি আমাকে খুব ভালোবাসে, উনি আমার পিতৃতুল্য। আর আমার এটুকু বিশ্বাস আছে, আমার বাবার প্রতি আমার যতটা বিশ্বাস, রাজনাথ মুখার্জির প্রতি আমার ঠিক ততটাই বিশ্বাস। রাজনাথ মুখার্জি কোনোদিন আমাকে গুলি করতে পারে না। বেশ, মানলাম, আপনার ইনটিউশনকে আমি শ্রদ্ধা করছি, আপনার রাজনাথ মুখার্জির প্রতি ভালোবাসাকে আমি শ্রদ্ধা করছি। বাট বাকিরা, উৎসব মুখার্জি, উৎসব রিভলভার চালাতে পারে? উৎসব পারে, রকচটা, নিশানা অভ্যর্থ নয়, তাই ওর হাতে কেউ রিভলভার তুলে দেয় না। তাহলে চন্দ্রনাথ মুখার্জি, আই মিন চাঁদ বদন? চাঁদ বদন না, না, চাঁদ বদনও এসব আগ্নেয়াস্ত্রতে বিশ্বাস করে না। উনি বরং এসব এড়িয়েই চলেন। উনি বরং একটু মগজাস্ত্রতে বেশি বিশ্বাস করেন। হ্যাঁ, যে মগজটা হচ্ছে একেবারে শয়তানের কারখানা। তাহলে আর কে হতে পারে? দেবুদা? না না, দেবু গুলি চালানোর লোক নয়, অত সাহস ওর হবে না। বাট বর্দি, দেবুদা ওই দিন ওখানেই ছিল। হ্যাঁ মানছি ছিল, কিন্তু দেবু গুলি চালাবে না। তাহলে দিব্যা সেন? দিব্যা সেন ট্রাই করতে পারে, ডেফিনেটলি ট্রাই করতে পারে। ও এমন একজন যে সন্দেহর তালিকায় থাকতে পারে। একটু একটু ভাবুন না বর্দি, এই পরিবারে আর কেউ থাকতে পারে সন্দেহজনক কেউ, যে যে রিভলভার চালাতে পারে, যার এরকম ব্যাকগ্রাউন্ড আছে, যার নিশানা অব্যর্থ? না জগদ্ধাত্রী, সেরকম কাউকে কিন্তু আমার ঠিক মনে আসছে না। মাই গড, দেন হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলুন, তদন্ত চলছে, কৌশিকী মুখার্জির খোঁজ চলছে, বাকি কথা পরে বলছি স্যার। বটে, তার মানে কোনো ক্লু পাওয়া গেল না। ঠিক আছে, আমি আসছি। জগদ্ধাত্রী, এক মিনিট একটা মিনিট শোনো এদিকে। বলুন। আমরা কিন্তু একজনকে মিস করে গেছি। কাকে বলুন তো? সাংভি? না। গরিমা? তাহলে জগদ্ধাত্রী, এই বাড়িতে কিন্তু একজন আছে যিনি স্কুল লাইফে, কলেজ লাইফে শুটিং প্র্যাকটিস করত। রিভলভার না, রাইফেল শুটিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো পুতুল দি? আমার তো খুব কষ্ট হচ্ছে, মন খারাপ করছে আমার। দেখি শোনো পুতুল, প্লিজ এখন কান্নাকাটিটা করো না। একটা অনুষ্ঠানের বাড়ি তো, কান্নাকাটিগুলো এখন বন্ধ থাক। আর আমি না একটা জিনিস বুঝতেই পারছি না, একটা অনুষ্ঠানের বাড়িতে সব এরকম ছড়িয়ে ছিটিয়ে ছন্নছাড়া হয়ে আছেই বা কেন? কোথায় পরাগ? কখন নামবে? ও এখনো নামেনি কেন? বৌদি ভাই বলছি, ওপরে তো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কি হয়েছে? ওপরে গেলি যে তুই কি দেখলি? ও জেঠুমনি, পর্দা ভাই অজ্ঞান হয়ে গেছে। কখন থেকে অজ্ঞান হয়ে গেছে কেউ জানে না। হ্যাঁ, সাজগোজ তো দূরের কথা, বিছানায় শুয়ে আছে। শুনে এলাম যে ডাক্তার ডাকবে। দেখো না, এক্ষুনি সব হয়ে পড়ে নিচে নামবে। কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, ডাক্তার ঘোষ বলছেন? আমি 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 পলাশ বলছিলাম। হ্যাঁ বলছি, আমার দাদা না সেন্সলেস হয়ে গেছে। মানে আমরা নিচেই ছিলাম সবাই, দাদা উপর থেকে নামছে না দেখে আমরা ডাকতে গেলাম, গিয়ে দেখলাম যে
দাদা অজ্ঞান হয়ে আছে, মানে কিছু না বুঝতে পারছি না। হ্যাঁ কিছু তো একটা হয়েছে। হ্যাঁ দাদা তো চা খেয়েছিল। না না দেখুন, এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, খুব ভয় করছে। আমরা তো ওদিকে মেয়ের বাড়িতেও খবর দিতে পারছি না। আপনি প্লিজ 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 একটু তাড়াতাড়ি আসুন ডাক্তার, প্লিজ। সে কি বলছে ও? কি করে অজ্ঞান হয়ে গেল পড়া? আমি কি করে বলবো বলো তো বিপাশা দি, আমি তো জানি না। আমি তোকে বলছি না, আমি তোকে জাস্ট জিজ্ঞেস করছি যে কি করে হলো ঘটনাটা। শুধু ডাক্তার নয়, পুলিশকেও খবর দিতে হবে পলাশ। এই পুরু, কি হয়েছে? কি হয়েছে রে? কি হয়েছে? খুব খুশি হয়েছে তো আজকে? দাদাকে তো মনে হয় না আমরা ফিরে পাবো। এই দিনটার জন্যই তো তোমরা সবাই অপেক্ষা করছিলে। কি বলতে বলছিস? কি বলছিস তুই এসব কথা? হ্যাঁ, কি করে প্রমাণ পেলি যে দাদা আর ফিরে আসবে না? দাদা তো অজ্ঞান হয়ে গেছে, মানুষ অনেক কারণেই অজ্ঞান হয়। তার মানে তোর মনে হচ্ছে দাদা আর ফিরে আসবে না? এসব যাতা কথা বলছিস কেন তুই? কি কে আছে ওখানে? কে আছে রে? চুপ করবি, একদম চুপ করবি। চুপ করবে কেন? কেন চুপ করবে কেন? দাঁড়া, আমি দেখছি। দাঁড়াও বাপ, একদম তুমি যাবে না। মনে কি তুমি দাদার কাছে যাবে না, আমি বলছি। কি কথা? আমার ছেলেকে আমি দেখতে যাব, তুমি আটকাবার কে? আমি আটকাবো? তুমি তো আমাদের আর সেই মা নেই। তুমি আগের মতো নেই মা। আমি নিশ্চিত এখানে কোনো না কোনো ষড়যন্ত্র হচ্ছে। এই পলাশ, কি বলছো বলো দেখি? মুখে কিচ্ছু আটকাচ্ছে না না? কে পরাগের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? এখন তো মুখে আটকে রাখবে কথাটা। তাই যদি করো তাহলে কিন্তু তোমার দাদার প্রতি অবিচারটা করা হবে, বুঝতে পারছো সেটা? একদমই অবিচার করা হবে। দেখো দেখো বিপাশা দি, আমার কি মনে হয় বলো তো, আজকের দিনে দাদাকে কেউ মেরে ফেলতে চেয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও পরাগ, কি হলো রে আমার ছেলেটা? না যত অন্যায় করে থাকুক, যাই করে থাকুক, আমার পেটের ছেলে তো রে। হ্যাঁ কি হলো বল দেখি। ও ছোট পরাগ, পরাগ। ও দিদি, কেঁদো না দিদি, ডাক্তার তো আসছে, কেঁদো না, একটু চুপ করো, শান্ত হও একটু। আসুন ডাক্তারবাবু, আসুন আসুন আসুন, প্লিজ তাড়াতাড়ি আসুন। আসুন আসুন। আরে তোমরা জায়গাটা ফাঁকা করো না। মা সরো সরো তুমি। ডাক্তারবাবু প্লিজ প্লিজ আপনি আসুন, আমার দাদা প্লিজ। সবাই দরদ দেখাতে এসেছে, জানতে এসছে কোথাও যে দাদা নিজে কিছু করে বসলো, কেউ কোনো ক্ষতি করেছে। এ তো মনে হচ্ছে শরীরে পয়জন ঢুকেছে। তাই না? পয়জন? আমিও তাই ভাবছিলাম জানেন তো ডাক্তারবাবু। কিন্তু একটা সুস্থ সবল ছেলে হঠাৎ করে। আচ্ছা প্রদীপা, তুমি কি বলছিলে দাদা নিজে? কিন্তু দাদা কেনই বা করবে এরকম ভাবে? আমার না মাথা কাজ করছে না। আমি মেয়ের বাড়িতেই বা কি উত্তর দেবো? এরকম হলে বিয়েটাই না ভেঙে যায় দাদা। ডাক্তারবাবু প্লিজ আপনি দেখুন না। কি হয়েছে ডাক্তারবাবু? ছেলে তো ভালোই ছিল, এই তো একটু আগে দেখলাম ফুললো ফিরলো, তাই না? বলো দিদি। আমাকে 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 বলুন দেখি, আমাকে বলুন দেখি কি হয়েছে আমার ছেলেটা? এমন এমন চোখ বন্ধ করে পড়ে রয়েছে, মুখে গ্যাঁজ আর চিনি। কি হয়েছে বলুন তো? কি বলেন আপনি? বিষ? কি বিষ খাওয়াতে যাবে আমার ছেলেকে? বিষ খাওয়ানোর লোকের তো অভাব নেই মা। কারোর হিংসে মনটা জ্বলে উঠতে পারে না। এই খবরদার, প্রমাণ না নিয়ে একদম এই ধরনের অভিযোগ করবে না তুমি। তুমি যার দিকে ইঙ্গিত করছো না, তার অন্তত এই ধরনের অভ্যেস নেই, তোমার আছে। তাই এই একই অভিযোগ আমি তোমাকেও করতে পারি, মাথায় রেখো। করলো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমি বুঝতে পারছি না। छोड़ो ना सुचरिता, जिसने इतना दिन से कुछ किया नहीं वो अभी करबे की?
वैसे भी उन लोग का तो डिवोर्स हो গেছে और शिमूल को अगर पराग के साथ रहना ही होता तो डिवोर्स पेपर साइन भी করতো না। ছাড়ো না এসব কথা, প্লিজ প্লিজ, তোমরা কেউ ঝগড়া করো না। বুঝতে পারছো সিচুয়েশনটা, ওকে এক্ষুনি হসপিটালাইজ করা দরকার। হ্যাঁ, তোমার তো তাই মনে হবে এখন। তুমি তো এইভাবেই চেয়েছিলে যাতে দাদার বিয়েটা পণ্ড হয়ে যায়। তুমি কি আমাকে ডাইরেক্টলি অ্যাকিউজ করছো পলাশ? হ্যাঁ করছি আমি তোমাকে অ্যাকিউজ। কি করবে তুমি আমাকে? ফাঁসি কাটে ঝোলাবে? ঝোলাও, আমিও দেখবো তোমার কত ক্ষমতা। আর আমিও দেখবো এই পাড়া প্রতিবেশীরা তোমার পাশে কতদিন থাকতে পারে, তোমায় কত সাপোর্ট করে। পুলিশ তো আসবে, ইন্টারোগেট করবে, আমিও পুলিশকে জানাবো, সব কথা জানাবো। দেখবো তখন কত ধানে কত চাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শাড়ির কথার কোন সিদ্ধান্তটা আমি তোমাকে না জানিয়ে নিয়েছি বলতে পারো? সব সিদ্ধান্ত তুমি খুব প্ল্যানিং করে আমাকে বলার নাটক করতে। হ্যাঁ, তুমি আমার মত নিতে আমাকে বলতে না, তুমি কিন্তু নিজের সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিতে। আর আমি তোমাকে প্রথম থেকেই না করতাম না, কারণ আমি জানতাম তোমাকে না করলেও তুমি যেটা নিজে ঠিক করেছো তুমি সেটাই করবে, আর এমন কাজ করবে যে আমি হ্যাঁ বলতে বাধ্য হব। আর এইভাবেই তুমি প্রকাশ্যে আস্তে আস্তে আমাকে সাইড করে দিয়ে নিজে শাড়ির কথার ফেস হয়ে গেছো। শাড়ির কথার প্রসঙ্গ উঠলে সবাই তোমার নাম করে, সবাই তোমার ছবি তোলে। এখানে আমি কোথায় বলো তো? আমি তো বানের জলে ভেসে এসেছি না? অথচ আমি শাড়ির কথার সব পাই টু পাই হিসেব রাখি। কখন কোথায় কি ইভেন্ট হবে, কখন কি খরচাপাতি হবে, সব হিসেব আমি রাখি। আর এসব কাজ আমি বাড়িতে বসে করি। এমনি আমি বাড়িতে বসে থাকি না, ডিলারদের সাথে কথা বলা, মাল তোলা, তারপর কোন মালে কি ডিসপিউট আছে সবকিছু দেখি আমি। তোমার মতো না লোক দেখানো কাজ আমি করি না। সৃজন, তোমার এরকম মনে হয়? তুমিও মনে করো যে আমি নাম কেনার জন্য শাড়ির কথা? আমার আর মনে করার কিচ্ছু নেই, যা ঘটা সেটা সবার চোখের সামনেই ঘটছে। আমি এই নিয়ে কথা বাড়াতে চাই না। আমার শুধু এইটুকু বলার, আজ থেকে এখন থেকে শাড়ির কথার ব্যাপারে সব সিদ্ধান্ত আমি নিজে নেব। সৃজন, তুমি জোর করে অশান্তি করছো না? কেন এমন করছো? এই হচ্ছে তোমার স্বভাব। যেই দেখছো আমি সিদ্ধান্ত নিচ্ছি অমনি তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো পর্ণা, তোমার কথা না শুনে চললে যদি অশান্তি হয় তো হোক, তোমার কথা শুনে চলে আমার শিক্ষা হয়ে গেছে। ওই ছবি তুলতে গিয়ে কি কাণ্ড বাদিয়েছিলে সেটা ভুলে গেলে এর মধ্যে? মা ঠিকই বলে, বউকে আশকারা দিলে বউয়ের কথায় বেশি চললে এরকমই হয়। পুরুষ মানুষের যে একটা ভয়েস থাকে সেটা হারিয়ে যায়। পর্ণা, এখন থেকে আমি যেটা ঠিক মনে করব সেটাই করব। এই ভালো, এই খারাপ। আমি জানি সৃজন, তুমি খুব সরল মনের মানুষ। তোমাকে যে যা বোঝায় তুমি সেটাই বোঝো। আর আমি শিওর তোমাকে নিশ্চয়ই কেউ একটা ভুল বুঝিয়েছে, তাই তুমি এরকম করছো। আর যে তোমাকে এসব বুঝিয়েছে সে খুব ভালো করে জানে যে সৃজনের মেল ইগোতে হার্ট করলে ওর মাথা ঠিক থাকে না। কিন্তু আমি তো হাল ছাড়বো না, আমি কিছুতেই হাল ছাড়বো না। আমি আস্তে আস্তে তোমাকে একেবারে বদলে দেবো সৃজন। জানি আমার খুব কষ্ট হবে, কিন্তু তাও এটা আমি করবো। যোগ্যতা থাকো, তুমি আমাকে শক্তি দাও। আমি যেন সৃজনের মনের এই ভুলগুলো ভাঙতে পারি, ওকে যেন আমি বোঝাতে পারি যে দাম্পত্য দুটো মানুষের বোঝাপড়ার ফল। এখানে কে ছোট কে বড় এই হিসেব করতে গেলে তাতে সংসারের ক্ষতি হয়। একে অপরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়, তাহলে যে সম্পর্কটাই একটা দিন ভেঙে যায়। এই সব কিছু আমাকে সৃজনকে বোঝাতে হবে, কিন্তু আমার তো শুধু একটাই ভয়, সবাই মিলে সৃজনের কানে বিষ ঢালছে। সৃজন কি আমার কথা শুনবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সাথে আমার কথা আছে সৃজন।
এভাবে ফোনটা কেড়ে নেওয়ার মানেটা কি? তুমি আগে আমার সাথে কথা বলবে, তারপরে অন্য কাজ করবে, ব্যাস। দেখো, সকাল সকাল গোডাউনে যাওয়ার আগে না আমি ঝামেলা চাইছিলাম না, আর তোমার তো ঝামেলা না করলে শান্তি হয় না। কি বলছো কি তুমি? আচ্ছা, আমি কি তোমার সাথে কথা বলতে চাইলে তোমার মনে হয় আমি তোমার সাথে ঝামেলা করব? এতে মনে হওয়ার কি আছে? এতদিন তো তাই হয়ে এসেছে। তোমার এই দুম করে ফোনটা কেড়ে নেওয়ার মানে কি আমি বুঝতে পারছি না। তোমার কি মনে হয় বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো? যেই মাকে পুজো দেওয়ার কথাটা বললাম অমনি সাথে সাথে তোমার মুখটা চেঞ্জ হয়ে গেল। শোনো বর্ণা, আমি আগে থেকেই বলে দিচ্ছি, মা আমার সঙ্গে গোডাউনে যাবে, আর তাতে যদি তোমার গায়ে লাগে, তাতে যদি তোমার মনে হয় যে আমি মাকে তোমার থেকে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা তুমি ভাবতেই পারো, আমার কিছু করার নেই। এসবের কি মানে সৃজন? তুমি সব কি বলছো? তুমি আমাকে এতটা ছোট মনের মানুষ ভাবো? মানে মা গোডাউনে যাবেন বলে আমি রাগ করব? দেখো বর্ণা, বেশি না মহান সাজার ভান করো না, ঠিক আছে? আমি জানি তুমি এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়েই হিংসে করো, আর তারপরে দেখাও তুমি কতটা মহান, উদার, কত আধুনিক। যাকে এই ব্যাপারটা যদি না হয়ে থাকে তাহলে কি বলার জন্য আমার পেছনে ঘুরঘুর করছিলে বলো? যোগ্য দাদা, আমি যেন এই অপমানটা মুখ বুজে সহ্য করতে পারি। শক্তি দাও, আমি যেন মাথা গরম না করি, আমি যেন মাথা ঠান্ডা রেখে সৃজনকে বোঝাতে পারি ও ঝোঁকের মাথায় খুব বড় একটা ভুল করছে। কি হলো? কিছু বলার থাকলে বলো। দেখো, তোমার কথা শোনার জন্য না আমি হাঁ করে দাঁড়িয়ে থাকতে পারবো না। সৃজন, দেখো, আমরা খুব ছাপোষা মধ্যবিত্ত পরিবার, অনেক ভেবে চিন্তে আমাদের সংসার চালাতে হয়, তাও অনেক কষ্টে আমাদের সমস্ত পুঁজি এক জায়গায় করে আমাদের শাড়ির কথার জন্য লোন নিয়ে একটা গোডাউন নেওয়া হয়েছে। তুমি সিদ্ধান্ত নাও, তাতে আমার কোনো আপত্তি নেই, শুধু বলছিলাম আর একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিলে হতো না? কি ভাববো বলো তো? তুমি কি ভাবার কথা বলছো আমাকে? আর সবকিছুতে এত ভাবার কি আছে গো? দুটো দিন, জাস্ট দুটো দিন দাঁড়িয়ে যাও। আমি কথাও বলে রেখেছি, ফায়ার ইন্স্যুরেন্সটা হাতে চলে আসুক, তারপরে মাল লোড করো। এটা আমার রিকোয়েস্ট তোমার কাছে সৃজন, প্লিজ। তুই একজন পুরুষ মানুষ এবং তোর সিদ্ধান্তই তোর কাছে শেষ কথা, এটা ওকে বুঝিয়ে দিতে হবে বাবু। ও যা বলবে তার উল্টো কথাটা বলবি, বুঝেছিস? কোনো বিষয় তুই সহমত হবি না ওর সাথে। বুঝেছি, যাতে তুমি আবার নাম কিনতে পারো তাই এই ফায়ার ইন্স্যুরেন্সের কথাটা তুলছো, তাই তো? যেহেতু তুমি আগে থেকেই কথা বলে রেখেছো, সেই জন্যে তুমি আমাকে দুদিন ওয়েট করে যেতে বলছো, তাই তো? হ্যাঁ, শোনো বর্ণা, আমি তোমায় আগে বললাম না আমি তোমার কথায় চলতে পারবো না। আমি কি ভেবেছি জানো তো? তুমি যেটা বলবে আমি ঠিক তার উল্টোটা করব। এই যে তুমি বারবার বলছো দুদিন দাঁড়িয়ে যেতে, আমি যদিও বা দাঁড়িয়ে যেতাম, কিন্তু তুমি বলছো বলে আমি দাঁড়াবো না। আমি যখন ভেবেছি যে গোডাউনে আজ মাল উঠবে, তাহলে সেটাই হবে, আর বাড়ির সমস্ত বাকি স্টকগুলো আজই গোডাউনে উঠবে। তাতে যদি তোমার আপত্তি থাকে, আর তোমার কথা শোনা হচ্ছে না বলে তোমার হাতে ঘা লাগে, তোমার আত্মসম্মানে লাগে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরং আমাদের সঙ্গে গোডাউনে যেও না। আমার মনে হয় সেটাই ভালো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ দাদা। এই যে তিওয়ারি বাবু কোথায়? এই তো দাদা, হাকিমপুর লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি। বাহ, বেশ ভালো করেছো। এবার যেটা বলছি খুব মন দিয়ে শোনো। একটা না নকল কাগজ বানাতে হবে, বহু পুরনো কাগজ, বুঝতে পেরেছো? কি করে বানাবে সব আমি বলে দেবো, আগে থেকে হাই হাই করবে না। ওই নকল কাগজে বীরু বাদশা আর তার মেয়ের ছোটবেলার ছবি থাকবে। ঠিক আছে দাদা। মেয়েটাকে আমাদের ফুলকি দাস, ওর ছোটবেলার ছবি আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এই রোহিত রায়চৌধুরী যখন এই লাইব্রেরিতে যাবে তখন ওই কাগজটাই পাবে, আর ওখানে ফুলকি দাসের সাথে বীরু বাদশার ছবি দেখতে পেয়ে ও শিওর হয়ে যাবে যে ফুলকি দাসই বীরু বাদশার মেয়ে। ক্লিয়ার? ফুলকি, পারমিতা, তোমরা? দাদা ভাই, বাড়িতে পিঠে তৈরি হয়েছে, তাই ভাবলাম তোমায় দিয়ে যাই। সঙ্গে করে দিদিকেও নিয়ে এসেছি। শুনলাম নাকি তুমি পাটিসাপটা খেতে খুব ভালোবাসো। আর এই পুলিশটাকে এখান থেকে চলে যেতে বলে এক্ষুনি, নাহলে কিন্তু আমি ওকেও ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবো। দাদা ভাই, তোমরা বাইরে কেন? এসো, ভেতরে এসো। এসো।
ফুলকি, এই পিঠে আনার আবার কি দরকার ছিল বলো তো? বাটি সাপটা সে কবে ভালোবাসতাম, এখন তার সেসব কিছু মনেই নেই। পাটি সাপটা ঠাপটা করে দেবে, এরকম কাউকে নিয়ে আসলেই তো পারো। দিদি, দাদা ভাই কি করে পাটিসাপটা তৈরি করবে, এরকম লোক আনবে? দাদা ভাই তো তোমার হাতের পাটিসাপটা খেতে ভালোবাসতো। ফুলকি, এসব কি বলছোটা কি তুমি? ও মা, দিদি তো বললো। ও দিদি বলো না। ফুলকি, তুমি না খুব ফাজিল হয়েছো বুঝলে? যাও গিয়ে পাটিসাপটাটা একটা বাটিতে গিয়ে তুলে রাখো, আর ওই খালি টিফিন ক্যারিয়ারটা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। ফুলকির কথা এত লজ্জা পাওয়ার কি আছে অংশু? না পারমিতা, আসলে আরে বাবা, কলেজ লাইফে যে তুমি আমায় একটু আধটু পছন্দ করতে, এটা অনেকেই আমায় বলেছে। সেই কবেকার কথা, এখন সেটা নিয়ে লজ্জা পাচ্ছ তুমি? ইস, কি অবস্থা করে রেখেছো টেবিলটার। দিদি, দাদা ভাই আর কি করে বলবে যে এটা কবেকার কথা নয়? এখনো পছন্দ করে তোমাকে। এই তো ফুলকি, ফুলকি চলো এবার বেরোতে হবে কিন্তু, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো, আমি তোমাদের এগিয়ে দিয়ে আসি, চলো। দাদা ভাই, পিঠে দিয়ে কিন্তু ভাব করে গেলাম। আগের দিন তোমাকে যেভাবে বেরিয়ে আসতে হয়েছিল সেটা কিন্তু আর মনে রেখো না। আবার এসো, জেঠুমনি সব সামলে নেবে, বুঝলে? চলো এবার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ভাই দাঁড়াও 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 দাঁড়াও। আবার এখানে দাঁড় করাচ্ছ কেন? এত বড় সাহস কি করে হলো? সব কিছু এই জাতকুলীন মেয়েটার উস্কানিতে হয়েছে। আমি কিন্তু এসব সহ্য করব না। তোমরা কেউ কিছু বলো না, আমি জেঠিমার সামনে যাচ্ছি। ওর মধ্যে কি হচ্ছেটা কি? আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, এখানে অকারণে চিৎকার চেঁচামেচি শুরু করো না। কি হচ্ছে আমায় দেখতে দাও, বুঝেছো? মাথা ঠান্ডা রাখো। এ ফুলকি, তোরা কোথায় গিয়েছিলি রে মা? জেঠুমনি, আমি দাদা ভাইকে পিঠে দিতে এসেছিলাম। আমি দিদিকে নিয়ে এসেছিলাম জোর করে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো আমাকে বললি, ওই মধ্যে তোমাকে আমার জানানোই হয়নি। অসব জানাতেই বা যাবো কেন বলো? পিঠে পুলি তো আর একা একা খাবার জিনিস নয়, 5 জনকে দিয়ে খেতে হয়, তো সেই জন্য আমারই জানানো হয়নি আর কি। তার মানে তুমি বলছো যে ফুলকি তোমাকে জানিয়ে পারমিতাকে নিয়ে অংশুকে পিঠে দিতে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখন বললো? না মানে কখন বললো? আমরা তো অনেক আগে বাড়ি থেকে বেরিয়েছি, প্রথমে হাঁটলাম, তারপরে রিক্সা নিলাম, এর মাঝেও তোমাকে বললোটা কখন? আরে আরে সব কথা কি তোমার শুনিয়ে বলবে নাকি? অদ্ভুত কথাবার্তা বলো তো। আচ্ছা আচ্ছা, তোমার এখন দেরি হচ্ছে না সেটা স্কুলে যাবার জন্য? চলো 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 চলো। মাস্টারমশাই, নিহাত নবাবগঞ্জে তোমার চেনা জানা লোকজন অনেক, তুমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, রুদ্র আমাদের জামাই, সেখানকার এমএলএ, তাই আমি এখানে কাউকে কিচ্ছু বলবো না। আমার সেলাই স্কুলে যাওয়ার আজকে কোনো দরকার নেই, আমি বাড়ি যেতে চাই। আমি লক্ষ্য করেছি যে বড্ড বার বেড়েছে সকলের। কি বলছো? বড্ড বার বেড়েছে। আরে শোনো শোনো আমার কথাটা। আরে কি কারণ, কোথায় যাচ্ছ? অংশু, পারমিতা, তোমরা কিছু মনে করো না বাবা, আমি দেখছি। আরে কোথায় যাচ্ছ? দাঁড়া দাঁড়া, আমিও তো যাবো। ঘোড়া 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 ঘোড়া। মাথা ঠান্ডা করো হৈমন্তী, মাথাটা ঠান্ডা করো। আমাকে বলে গিয়েছিল ফুলকি, তুমি কেন মাথা গরম করছো? ফুলকি, শুধু শুধু পিঠে কেন আনতে গেলে বলো তো? বাড়ি গিয়ে তোমাকে পারমিতাকে 1000টা কথা শুনতে হবে। জানোই তো ম্যাডাম পছন্দ করেন না আমাকে। আসলে
তথা চলে যাওয়ার পর না মাই আমাকে আগলে রেখেছিলেন। আজকে মাকে বলে আসেনি তো, তাই হয়তো একটু রেগে গেছে। তুমি কিন্তু কিছু মনে করো না অংশু, মা একদম খারাপ মানুষ নন। তোমাকে ঠিক করে চিনলে জানলে এরকম ভাবতেন না। ফুলকি, আমাদের কিন্তু এবার দেরি হয়ে যাবে, চলো বাড়ি চলো। দাদা ভাই, কি দেখছো? দিদির মনটা কত বড়, তাই তো? দিদি কিন্তু কখনো জেঠিমাকে নিয়ে কিচ্ছু বলে না, কিছু শোনেও না। দিদির মনটা সত্যি খুব বড়। জানি ফুলকি, যাই হোক তুমি এগো আর অপেক্ষা করো না। রোহিত সঙ্গে থাকলে হয়তো এসব হতো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, এ কি? এই পথ তো পূর্ব দিকেই যাচ্ছে, অর্থাৎ আমরা বারবার মথুরার দিকেই চলে যাচ্ছি। হ্যাঁ দাদা, মনে হচ্ছে যেন আমরা গোলক ধাঁধায় আটকে পড়েছি। কানাই, এই সব পথগুলোই দেখছি মথুরার দিকেই যাচ্ছে। মনে হচ্ছে কংস কোনো নতুন মায়া রচনা করেছে। হ্যাঁ দাদা, আমার মনে হচ্ছে কংস চায় না যে আমরা উজ্জয়িনী পৌঁছই, ও চায় আমরা মথুরায় যাই। তাহলে ঠিক আছে কানাই, তবে উজ্জয়িনীর আগে আমরা মথুরাতেই যাব। শিক্ষা পরে গ্রহণ করব, তার আগে কংসকে শিক্ষা দিয়ে আসা যাক। মনে হচ্ছে আমাদের থেকে বেশি ওই কংসের শিক্ষার প্রয়োজন আছে। আরে দাদা, দাদা! কানাই, ওই দেখ অশ্বত্থ গাছ, আর ওটা হলো পশ্চিম দিকে যাওয়ার পথ। অর্থাৎ উজ্জয়িনী যাওয়ার যে পথ হারিয়েছিলাম সেটা খুঁজে পেয়ে গেছি। দাদা, এটা তো ভালো কথা। হ্যাঁ কানাই, ভালো কথা তো বটেই, কিন্তু সেটা ওই কংসের জন্য। ও আজ আমার মুগুরের প্রহার থেকে বেঁচে গেল। এবার চল। কানাই, ক্লান্ত হয়ে গেছি আমি, আর কতক্ষণ হাঁটবো? কানাই, উজ্জয়িনী এখনো বহু দূর, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নি না। দাদা, আমাদের জীবনে বিশ্রাম নামের আর কোনো শব্দই নেই। আমাদের গুরুদেবের আশ্রমেও পৌঁছতে হবে, আর তোমায় ওই কংসকে শাস্তিও দিতে হবে। কানাই, ওই কংসকে শাস্তি দেওয়ার জন্য আমি সারাদিন হাঁটতে রাজি আছি। চল। চলো। কিন্তু কানাই, যতদূর আমার জানা আছে গুরুকুলে পৌঁছানোর পর আমাদের এই বস্ত্র ত্যাগ করতে হবে, আর গুরুকুলের বস্ত্র পরতে হবে। হ্যাঁ দাদা, তুমি তার চিন্তা কেন করছো? কারণ যেখানে যেমন সেখানে তেমন। না কানাই, আসলে আমি এটা ভাবছিলাম যে গুরুকুলে পৌঁছানোর পর আমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটবে। দাদা, তার থেকে তুমি সোজাসুজি বলো না যে তোমার লাড্ডুর কথা মনে পড়ছে। কারণ গুরুকুলে সব বালকদের স্বল্পাহারী হতে হয়। আর আমি তো শুনেছি যে গুরুদেব সন্দীপনের আশ্রমে লাড্ডু নয়, বরং ছোলা খেয়ে নিজের জীবন কাটাতে হয়। ছোলা? হ্যাঁ। চল কানাই। চলো দাদা। শিষ্যগণ, তোমরা কোথায়? আরে উনি আসছেন, উনি আসছেন, স্বাগত জানাও। এই পুরো আশ্রমকে ফুল দিয়ে সাজিয়ে তোলো। এবার আমার তপস্যা সফল হবার সময় এসেছে, তাড়াতাড়ি করো, যাও তোমরা। হ্যাঁ গুরুদেব। संदीपन का पुलकित है मन, संदीपन का पुलकित है मन, हो रहा प्रभु का आज आगमन, संदीपन का पुलकित है मन, भगवानी की रीति निभावे, आश्रम को पुष्पों से सजावे, धन्य जो प्रभु के दर्शन होंगे, स्वयं हरि शिक्षण होंगे, संदीपन के भाग्य जगे हैं, शीश के रूप में
कृष्ण मिले हैं। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।